আসসালামু আলাইকুম এভরিওয়ান। বীর্য পরীক্ষা নিয়ে আমার প্রিভিয়াস ভিডিওর কমেন্ট বক্সে দর্শক বন্ধুদের কেউ সিমেন রিপোর্ট নিয়ে জানতে চেয়েছেন রিপোর্ট স্বাভাবিক কিনা। এছাড়াও মেইল করেও অনেকে তাদের রিপোর্ট দেখিয়ে জানতে চেয়েছেন রিপোর্টে কোনো সমস্যা আছে কিনা। আজকের ভিডিওটি মূলত সেই সকল দর্শক বন্ধু সহ অন্যান্য সকল ভিউয়ার্সের জন্য যারা এই রিপোর্ট ইন্টারপ্রেট করতে কনফিউশনে পড়েন। ভিডিওটার উদ্দেশ্য যাতে সবাই নিজের রিপোর্ট নিজেই সঠিকভাবে পড়তে পারেন এবং সহজেই নিজের সমস্যা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন। ভিডিওটা দুইটা পার্টে সাজানো থাকবে। প্রথম পার্টে সরাসরি একজন পেশেন্টের সিমেন রিপোর্ট সামনে রেখে এর প্যারামিটারগুলো কিভাবে রিড করতে হয় এটা নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় পার্টে থাকবে বীর্য পরীক্ষার সঠিক বা অ্যাকিউরেট রিপোর্ট পেতে হলে সিমেন দেওয়ার সময় কি কি সতর্কতা অবশ্যই ফলো করতে হবে এবং এই পরীক্ষার জন্য কোন ল্যাবকে আপনি বেছে নেবেন। সো লেটস গেট স্টার্টেড। সিমেন রিপোর্টের শুরুতেই রোগীর পার্টিকুলার্স থাকে এভাবে। গোপনীয়তার স্বার্থে রোগীর পরিচয় ও কিছু তথ্য ঢেকে রাখা আছে। এই অংশে নাম থাকবে, সিমেন কালেকশনের ডেট থাকবে, এরপর কখন পরীক্ষাটা করা হয়েছে তার টাইম উল্লেখ থাকবে। এছাড়াও থাকবে আপনাকে যে ডক্টর রেফার করেছেন, টাইম অফ কালেকশন ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার রিসিটের সাথে অবশ্যই রিপোর্টের রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক আছে কিনা মিলিয়ে দেখা, টু এনশিওর যে স্যাম্পলটা আপনারই। পরের অংশের শুরুতেই এমন কয়েকটা বেসিক তথ্য থাকে, লাইক অ্যাবস্টিনেন্স পিরিয়ড, অর্থাৎ বীর্যের স্যাম্পল দেওয়ার আগে আপনি কতদিন অ্যাবস্টিনেন্সে ছিলেন, সহবাস বা মাস্টারবেশন থেকে কতদিন বিরত ছিলেন। সাধারণত আমরা 2 থেকে 5 দিনের জন্য সহবাস বা মাস্টারবেশন থেকে বিরত থাকতে বলি। এই পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার অ্যাবস্টিনেন্স পিরিয়ড ছিল 4 দিন। এরপর মেথড অফ কালেকশন, অর্থাৎ কিভাবে বীর্যের স্যাম্পলটা দেওয়া হয়েছিল, অবভিয়াসলি মাস্টারবেশন, এবং প্লেস অফ কালেকশন ছিল হসপিটাল। এর পরের অংশ থেকে মেইন এক্সামিনেশন পার্টটা শুরু। সিমেন এক্সামিনেশনের প্রধান 3টা পার্ট: ফিজিক্যাল এক্সামিনেশন, বায়োকেমিক্যাল এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন। প্রথমেই দেখি ফিজিক্যাল এক্সামিনেশনে কি কি দেখা হয়। ভলিউম, অর্থাৎ প্রতি বীর্যপাতে কি পরিমাণ বীর্য নির্গত হয়, এটা কমপক্ষে 1.5 ml এর বেশি হতে হবে। এই পেশেন্টের 3 ml মানে স্বাভাবিক রেঞ্জের মধ্যেই আছে। কালার অ্যান্ড অ্যাপিয়ারেন্স, বীর্যের স্বাভাবিক কালার ধূসর সাদা বা গ্রে কালারের হয়, আর এটা অবশ্যই অপেক অর্থাৎ ট্রান্সপারেন্ট না এমন হয়। অনেক বেশি দিন অ্যাবস্টিনেন্সে থাকলে সেক্ষেত্রে কালার হালকা ধূসর হলদে ভাবও আসতে পারে। তবে লালচে বা পুজের মতো কালার আসলে বুঝতে হবে বীর্যে ব্লাড যাচ্ছে অথবা ইনফেকশন জনিত কোনো সমস্যা হতে পারে। এই পেশেন্টের ক্ষেত্রে কালার নর্মাল। ভিসকোসিটি, অর্থাৎ স্বাভাবিক বীর্য কিছুটা আঠালো ধরনের হয়, কিন্তু খুব শক্ত ধরনের আঠালোও না, আবার একদম পানির মতোও না। স্বাভাবিক আঠালো বীর্য থাকলে রিপোর্টে এমন ভিসিট এই কথাটা লেখা থাকে, অথবা অনেক সময় লেখা থাকতে পারে নর্মাল। লিকুইফেকশন টাইম, স্বাভাবিক বীর্যটা প্রাথমিক অবস্থায় অনেকটা জেলির মতো থকথকে ঘনত্বের হয়। সময় যাওয়ার সাথে সাথে এটা তরল হতে থাকে। এই তরল অবস্থা হতে কত সময় লাগছে সেটাই লিকুইফেকশন টাইম। WHOর গাইডলাইন অনুযায়ী এই সময়টা হওয়া উচিত 5 to 25 মিনিটস, তবে আমাদের দেশে 30 থেকে 60 মিনিট পর্যন্ত হলেও এটাকে অনেক সময় স্বাভাবিক ধরা হয়। এই পেশেন্ট উনি স্যাম্পল দিয়েছিলেন সকাল 11টা 30 মিনিটে এবং স্যাম্পলটি পরীক্ষা করা শুরু হয়েছে 11টা 50 মিনিটে, অর্থাৎ স্যাম্পল কালেকশনের পর 20 মিনিটের মধ্যে পরীক্ষা শুরু করে দেখা গেছে বীর্য তরলীকরণ হয়ে গেছে। সো তার বীর্যের লিকুইফেকশন টাইম 20 মিনিট, অর্থাৎ এটাও স্বাভাবিক আছে। এখানে একটা বিষয় খেয়াল করেন, আপনি যখন স্যাম্পল ল্যাবের কাউন্টারে সাবমিট করবেন সেই সময়টা লিখে রাখা হয় এবং কতক্ষণ পর সেই স্যাম্পলটা পরীক্ষা করা হচ্ছে এটাও নোট করে রাখা হয়। সাধারণত উন্নত ও আদর্শ ল্যাবগুলোতে এই টাইমটা খুবই সতর্কতার সাথে মেনটেন করা হয়। যেসব ল্যাবে এসব প্যারামিটার সঠিকভাবে মেনটেন করে না বা এসব আদর্শিক গাইডলাইনগুলো ফলো করার ব্যাপারে একটু রিল্যাক্টেন্ট থাকে, সেখানকার রিপোর্টের লিকুইফেকশন টাইম সহ আরও অন্যান্য কিছু প্যারামিটারও দেখা যাবে একদম অ্যাকিউরেট নাও আসতে পারে। এবার পরের অংশে চলে যাই, বায়োকেমিক্যাল টেস্ট। এখানে যেসব প্যারামিটার দেখা হয় তার মধ্যে আছে রিঅ্যাকশন অথবা পিএইচ, ফ্রুক্টোজ এবং জিঙ্ক। পিএইচ দেখে বোঝা যায় পেশেন্টের সিমেন ক্ষারীয় নাকি অম্লীয়। একটা স্বাভাবিক বীর্যের পিএইচ হবে ক্ষারীয় এবং তা হওয়ার কথা 7.2 বা তার থেকে বেশি। বীর্যের গুণগত বৈশিষ্ট্য সঠিক রাখতে হলে পিএইচ ক্ষারীয় থাকা জরুরি। এই পেশেন্টের ক্ষেত্রে 8.0, তার মানে এটা স্বাভাবিক আছে। এবার ফ্রুক্টোজ খেয়াল করে দেখুন, একটা আছে ফ্রুক্টোজ কোয়ালিটেটিভ, অর্থাৎ এই টেস্ট দিয়ে বোঝা যাবে বীর্যে ফ্রুক্টোজ আছে নাকি নাই, থাকলে পজিটিভ, না থাকলে নেগেটিভ। আর নিচের এটা ফ্রুক্টোজ কোয়ান্টিটেটিভ, এটা দিয়ে ফ্রুক্টোজ কি পরিমাণে আছে তাও নির্ণয় করা হবে। এই রিপোর্টে শুধু কোয়ালিটেটিভ ফ্রুক্টোজটাই দেখা হয়েছে, কোয়ান্টিটি নির্ণয়ের পরীক্ষাটি করা হয় নাই। অনেক অখ্যাত ল্যাব আছে যেখানে কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ কোনোটাই করা হয় না, কিন্তু বীর্যে ফ্রুক্টোজের উপস্থিতি নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ প্যারামিটারের একটি। বীর্যপাতের সময় সেমিনাল ভেসিকল থেকে শর্ট একটা নালী বেয়ে একটা ফ্লুইড এসে সিমেনের সাথে মেশে, এই ফ্লুইডে ফ্রুক্টোজ থাকে। বীর্যে ফ্রুক্টোজের অনুপস্থিতি
প্রমাণ করে যে এই নালীটা কোনোভাবে ব্লক হয়ে গেছে। সো এই ধরনের অবস্ট্রাকশন আছে কিনা নির্ণয়ের জন্য ফ্রুক্টোজের উপস্থিতি জানাটা খুবই জরুরি। এজন্য আমার সাজেশন থাকবে অবশ্যই বীর্যের পরীক্ষা আশেপাশের যেন তেন ল্যাবে না করিয়ে এই ধরনের টেস্টের জন্য সুখ্যাতি আছে এমন বড় কোনো ল্যাব থেকে এই টেস্টটা করাবেন। রিপোর্টের পরের অংশটা পুরো রিপোর্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এই অংশেই থাকে সিমেন অ্যানালাইসিস রিপোর্টের মোস্ট ইম্পর্টেন্ট 3টা প্যারামিটার: স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা, স্পার্ম মরফোলজি বা শুক্রাণুর শারীরিক গঠন, এবং আরেকটা হলো স্পার্ম মোটিলিটি বা শুক্রাণুর গতিশীলতা। এটা নিয়ে আমার প্রিভিয়াস ভিডিওতে বিস্তারিত আছে, মাইক্রোস্কোপের নিচে স্পার্মগুলো কিভাবে সুইমিং করছে তার রিয়েল টাইম ফুটেজ সহ, সেখান থেকে দেখে আসতে পারেন। রিপোর্টে ফিরে আসি। ডাব্লিউএইচওর প্রিভিয়াস গাইডলাইন অনুযায়ী নর্মাল স্পার্ম কাউন্টের স্বাভাবিক রেঞ্জ বলা ছিল 1 ml বীর্যে 20 মিলিয়ন বা তার বেশি শুক্রাণু থাকতে হবে। কিন্তু একদম রিসেন্ট যে পাবলিকেশনটা সেখানে আছে এর স্বাভাবিক মাত্রা করে দেওয়া হয়েছে শুক্রাণুর সংখ্যা প্রতি 1 ml 15 মিলিয়ন বা তার বেশি থাকলেই স্বাভাবিক। এই পেশেন্টের ক্ষেত্রে তাহলে স্পার্ম কাউন্ট নর্মাল আছে। টোটাল স্পার্ম কাউন্ট এটা হলো প্রতি 1 ml না, বরং পরীক্ষার জন্য জমা দেওয়া সম্পূর্ণ বীর্যটায় মোট কত সংখ্যক শুক্রাণু আছে তার পরিমাণ, এটাও দেখা যাচ্ছে নর্মাল। অ্যাগ্লুটিনেশন এটা হলো বীর্যের কোনো অংশে কোনো জমাট বাঁধা অংশ আছে কিনা। পেশেন্টের বীর্যে এমন কিছু দেখা যায়নি, মানে এটাও নর্মালি আছে। পরের অংশ হলো স্পার্ম মোটিলিটি। রিপোর্টের এই জায়গাটা অনেক রোগী বুঝতে পারে না। আগের ভিডিওতে এটি নিয়ে বিস্তারিত বলেছি, তবু আমার মনে হয় এটা আবারও বলা উচিত। প্রোগ্রেসিভ মোটিলিটি মানে শুক্রাণুগুলোর মুভমেন্ট আছে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে এমন গতিশীল থাকার ক্ষমতাও আছে। এই ধরনের শুক্রাণুর পরিমাণ হতে হবে মোট শুক্রাণুর কমপক্ষে 32% বা তার থেকে বেশি। নন প্রোগ্রেসিভ মোটিলিটি মানে শুক্রাণু মুভ করতে পারছে কিন্তু সামনের দিকে এগুতে পারছে না। আর ইমোটিলিটি মানে শুক্রাণুর সামনে আগানোর ক্ষমতা তো দূরে থাক, মুভমেন্টও নাই এমন। প্রোগ্রেসিভ মোটিলিটি আছে এমন শুক্রাণুর পরিমাণ অবশ্যই কমপক্ষে 32% হলেই একে স্বাভাবিক ধরা হবে। আর প্রোগ্রেসিভ প্লাস নন প্রোগ্রেসিভ মোটিলিটি এই দুইটার মোট পরিমাণ কমপক্ষে 40% হতে হবে। তার মানে দাঁড়াচ্ছে ইমোটাইল বা একদমই নড়াচড়া করছে না এমন শুক্রাণু সর্বোচ্চ 60% হলেও আপনার বীর্য স্বাভাবিকই ধরা হবে। অতএব নড়াচড়াবিহীন শুক্রাণুর পার্সেন্টেজ 60% পর্যন্ত হলে ঘাবড়ানো বা হতাশার কিছু নাই। এর পরের অংশে দেখা হয় স্পার্ম মরফোলজি, অর্থাৎ শুক্রাণুগুলোর গঠন ঠিক আছে কিনা। মাত্র 4% শুক্রাণুর গঠন স্বাভাবিক থাকলেই আপনি বাবা হতে সক্ষম। এই পেশেন্টের ক্ষেত্রে স্বাভাবিক শুক্রাণু আছে 8%, মানে এটাও নর্মাল। এরপর আছে স্পার্ম ভাইটালিটি, অর্থাৎ কত পার্সেন্ট শুক্রাণু জীবিত। গাইডলাইন বলে কমপক্ষে 58% শুক্রাণু জীবিত থাকলেই চলবে। এই পেশেন্টেরও এটা নর্মাল রেঞ্জের মধ্যে আছে। এর পরের অংশে দেখা হয় বীর্যে কিছু কিছু কোষ আছে কি না, থাকলে তা কেমন পরিমাণে পাওয়া যাচ্ছে। এটা আপনার পাশের এই রেফারেন্স ভ্যালু দেখে নিজেই সহজে বুঝতে পারবেন, এটা আলাদা করে বোঝানোর খুব একটা দরকার বলে মনে করছি না। এবার আসি ইমপ্রেশনে, অর্থাৎ রেজাল্ট বা সামগ্রিক এই রিপোর্টটা পড়ে কি ইমপ্রেশন হলো বা রেজাল্টটা কি। এখানে লেখা আছে নর্মোজুসপার্মিয়া, অর্থাৎ আপনার বীর্য পরীক্ষার এই রিপোর্টটা স্বাভাবিক। এবার বলি বীর্য পরীক্ষার স্যাম্পল দেওয়ার আগে কি কি সতর্কতা অবশ্যই ফলো করা উচিত এবং এই ধরনের টেস্ট কোন ল্যাব থেকে করাবেন। প্রথমত, ডক্টর এই টেস্ট অ্যাডভাইস করার সময় আপনাকে বলে দেবেন 2 থেকে 5 দিন অ্যাবস্টিনেন্সে থেকে তারপর টেস্টটা করতে হবে। এই সময়টা অবশ্যই মেনটেন করে তারপর স্যাম্পল দেবেন। সব থেকে ভালো হয় যদি কমপক্ষে 3 দিন এই পিরিয়ডটা মেনটেন করেন, অর্থাৎ আগের 3 দিন সহবাস কিংবা মাস্টারবেশন থেকে একদম বিরত থাকতে হবে, অন্যথায় স্পার্ম কাউন্ট কম আসতে পারে। দ্বিতীয়ত, সিমেন কালেকশনের জন্য আপনাকে দেয়া পট বা পাত্রে বীর্য কালেক্ট করার সময় সতর্কতার সাথে বীর্যপাতের পুরো সিমেন্টটুকু কালেকশনে পাত্রে দিতে হবে, অন্যথায় রিপোর্টে স্পার্ম ভলিউম কম দেখাবে। কালেকশন শেষে অবশ্যই ঘড়ি দেখে টাইমটা নোট করে রাখবেন এবং স্যাম্পলটা কাউন্টারে জমা দেওয়ার সময় মনে করে এক্স্যাক্ট টাইমটা পটের গায়ে লিখে দেবেন। তৃতীয় এবং সর্বশেষ পয়েন্ট, অজ্ঞতার কারণে কিংবা কারো প্ররোচনায় পড়ে আপনার নিকটবর্তী যেন তেন কোনো ল্যাব থেকে সিমেন্ট পরীক্ষা করাবেন না। মনে রাখবেন এটা খুবই সেন্সিটিভ একটা পরীক্ষা। এসব টেস্ট করতে সক্ষম এমন সুনাম আছে এমন কোনো ল্যাব যেসব ল্যাবে ল্যাব স্ট্যান্ডার্ড স্ট্রিক্টলি মেনটেন করে এবং সেখানে সিমেন অ্যানালাইসিস রিপোর্ট করার জন্য সুদক্ষ জনবল আছে, অর্থাৎ সুদক্ষ ডক্টর এবং সুদক্ষ মেডিকেল টেকনোলজিস্ট আছেন। শুধুমাত্র এমন ল্যাবেই এই টেস্টটা করাবেন। প্রাইভেট অনেক নাম করা অথেন্টিক ডায়াগনস্টিক সেন্টারের নাম আপনি হয়তো নিজেই জানেন, তাই আলাদা করে নাম বলছি না। তবে বাংলাদেশের দর্শকদের জন্য আমি একজন সরকারি চিকিৎসক হিসেবে 2টা সরকারি জায়গা রিকমেন্ড করতে পারি। একটা হলো BSMMU অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, আরেকটা ঢাকা ক্যান্টনমেন্টের AFMC হসপিটাল অর্থাৎ আর্ম ফোর্স মেডিকেল হসপিটাল। সিমেন রিপোর্ট ছাড়াও মেল ইনফার্টিলিটি জনিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন কিংবা স্ক্রিনে দেওয়া অ্যাড্রেসে মেল করতে পারেন। এবং অবশ্যই এই ধরনের আরও ভিডিও পরবর্তীতে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল।
মেডসেন্সের পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা।